আজকের ক্লাসটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং নিয়ে। আমাদের যে কোনো হোস্টিং সার্ভার আমরা নিলে প্রতিটা হোস্টিং সার্ভারে কিছু লিমিটেশন থাকে। আপনার হচ্ছে ফাইল আপলোড থেকে শুরু করে তারপর হচ্ছে কিছু ডিবাগ, কিছু কোডিং, কিছু ইস্যু থাকে। তো এই কারণে আমাদের পরবর্তীতে যখন আমরা কাজ করতে যাই তখন হচ্ছে হলো অনেক সময় থিম ইনস্টল দিলে থিমটা নিচ্ছে না, বা ডিবাগ কিছু কোড শো করতেছে 404 ইরো আসতেছে। তো এই প্রবলেম গুলোর জন্য সামনে না হয়, তাই আমরা প্রথমেই যখন একটা সি প্যানেল নিব বা কারো থেকে হোস্টিং নিব, প্রথমে আমরা কিছু কাজ করে নিব। দেখেন এখানে হচ্ছে কিছু কোড দেওয়া আছে। কোড গুলো যদি আপনারা দেখেন, এটা হচ্ছে কিছু আপডেট প্লাগইন অথবা আপডেট অপশন, যেটা হচ্ছে ডিবাগের কিছু অপশন থাকে, যেগুলো হচ্ছে আমরা এখানে কিছু কোডিং এর মাধ্যমে করে রাখছি এবং এটাকে এত ইজিলি আপনাদের বোঝার সুবিধাতে দিয়েছি। এই কোড গুলোর মানে আমাদের কিছু বোঝা লাগবে না। আমরা যখনই সি প্যানেল নিব, আমরা কোথায় যাব? সি প্যানেল থেকে ফাইল ম্যানেজার, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, দেন আমার সাইডের ফোল্ডারে যাব এবং config ডট পিএইচপি তে এডিট করব। এডিট করে এই কোডটা বসাবো। কোথায় বসাবো? 95 নম্বর লাইনে বসাবো। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আমাদের মুশফিক ভাইয়ের হচ্ছে সি প্যানেল। তো আমরা সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যাই। দেন এটা হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। এই যে ফ্রিল্যান্সার মুশফিক ডট কম, ফ্রিল্যান্সার মুশফিকের এই ডট কম যে ওয়ার্ডপ্রেসটা আপনারা ইনস্টল করছেন, ইনস্টল করার পরে এখন এটার ভিতরে যত কন্টেন্ট দেবেন সব পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ চলে আসবে। দেখেন কামিং আসছে, কামিং টু আসছে, ঠিক আছে? এরপরে দেখেন এই কামিং এর ভিতরে যে ডাব্লিউপি কন্টেন্ট গুলো রাখা হয়েছে, আমাদের যদি কোন যে প্লাগইন গুলো ইনস্টল করছি সব প্লাগইন গুলো এখানে চলে আসছে। আমরা যদি চাই এখানে সরাসরি ইনস্টল করতে পারবো, দেন আমাদের ওয়ার্ডপ্রেস থেকে সেটাকে অ্যাক্টিভেট করে দিতে পারবো। এরপরে হচ্ছে হলো কোনো থিম ইউজ করলে থিম গুলো এখানে চলে আসবে। আপলোডস এ গেলে আমরা যদি কোনো ফাইল বা কোনো ইমেজ বা কোনো কিছু আপলোড করি, যে এই পিএনজি গুলো আপলোড করা হয়েছে, তো এখানে চলে আসছে। তো আমাদের ওয়ার্ডপ্রেসে যে কন্টেন্ট গুলো থাকে সেগুলো থাকে কোথায়? আমার ফ্রিল্যান্সার যে কি বলে সি প্যানেল এর হচ্ছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ। এখন আমরা কি করব? এইটাতে যাব, সরি, এইটা যে wp config ডট পিএইচপি আছে, এটাকে রাইট ক্লিক করে এডিট অপশনে যাব, দেন এডিটে যাব। এডিটে যাওয়ার পরে সর্বপ্রথম এই কাজটা করব। এখন মুশফিক ভাইয়ের এখানে কামিং আছে, আপনাদের এখানে কামিং যে ফোল্ডারটা থাকবে আপনাদের সাইডের ফোল্ডার, সেই ফোল্ডারে আসবো। জাস্ট এই দেখেন একেবারে সবার শেষে একটা ইন্টার দিয়ে জাস্ট আমরা একটা সেভ চেঞ্জেস করে দিব। এখানে আর কিছু করা লাগবে না। স্পষ্ট করে বলা আছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল ইওর সাইডের ফোল্ডার, দেন wp config ডট পিএইচপি তে যাব। এটা ক্লিয়ার? আচ্ছা, এরপর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের পিএইচপি ভার্সনটাকে সেট করতে হবে। একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, আপনার যদি নতুন কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ওয়ার্ডপ্রেসের যে ফোল্ডারটা হবে config.php তে যে এটাকে পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের এই ইস্যুগুলো হবে না। যেখানে config.php থাকবে বলাই আছে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল অথবা নতুন কোনো সাবডোমেইন নিলে, আমি দেখাচ্ছি এটা লাস্টে, ঠিক আছে? আগে আমাদের মেইন সি প্যানেলটাকে আমরা সেট করি। আমাদের কোথায় যেতে হবে? পিএইচপি ভার্সন ঠিক করতে হলে লগইন সি প্যানেলের যাওয়ার পরে সিলেক্ট পিএইচপি ভার্সনে যাব। ওকে, আমরা এখানে, সরি এখানে না, এটা হচ্ছে আমাদের সি প্যানেল। আমি পিএইচপি লিখলে সিলেক্ট পিএইচপি ভার্সন আছে, এখানে যে আমাদের কি করতে হবে? পিএইচপি ভার্সনটাকে 7.3 করতে হবে। কি করব? জাস্ট ওয়ান ভার্সন বিফোর ফ্রম লাস্ট ওয়ান। ওকে, আমরা এখানে দেখবো আমাদের লেটেস্ট ভার্সনটা কত আছে। দেখেন আপনার এখানে 7.0 দেওয়া আছে। এখন যদি আপনি
দেখবেন এই ভার্সনে যদি কাজ করতে থাকেন, অনেক সময় সামনে যখন এলিমেন্ট নিয়ে কাজ করবেন দেখবেন অনেক সময় অনেক জায়গা ব্রেক হচ্ছে বা অনেক প্লাগইন নিচ্ছে না, অনেক কিছু কনফিগ করতেছে, অনেক অপশন পাচ্ছেন না, তখনই বুঝতে হবে আমার পিএইচপি মাই অ্যাডমিন ভার্সনে প্রবলেম আছে। আমার লাস্ট কত 7.4, আমাকে নিতে হবে তাহলে 7.3। দেন সেট এস কারেন্ট, এখানে লেখা আছে, এই শিটটা আমি আপনাকে দিয়ে দিব, এটা সবসময় ফলো রাখবেন। এখানে লেখা আছে জাস্ট ওয়ান ভার্সন বিফোর ফ্রম লাস্ট ওয়ান। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, পিএইচপি অপশন গুলা সেট করতে হবে। এই অপশন গুলো সেট করা না থাকলে কি হয়, আচ্ছা আমরা আগে এটা দেখি কিভাবে পিএইচপি অপশন গুলো আমরা সেট করব। এই অপশনে যাব, অপশনে যাওয়ার পরে দেখেন ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম দেওয়া আছে 30, ঠিক আছে। সো এই 30-এর যদি বেশি হয় তাহলে আপনার ভাইয়া একদম লাস্ট ভার্সনটাই সিলেক্ট করছিলাম, প্রবলেম হবে না? না, লাস্ট ভার্সন সিলেক্ট করবেন, আর একটা ভার্সন আগে সিলেক্ট করবেন। লাস্ট ভার্সন সিলেক্ট করে কিছু বাগ থাকে। ইয়েস রাহিম ভাই। সো আমাদের কি করতে হবে, এইখানে বলাই আছে যেগুলোতে সংখ্যা আছে সেগুলোর ভিতরে 5000 লিখে দিব, আর যেগুলোতে ড্রপ ডাউন বা মেগাবাইট বা এম লেখা আছে সেগুলোতে হাইস্টটাকে মানে মানে ম্যাক্সিমামটাকে দিয়ে অ্যাপ্লাই করব। ওকে, এখানে আমার 5000 দিয়ে দেই। আচ্ছা, এখানে দেখেন মেমোরি লিমিট দেওয়া আছে 5000 লিখে বাইরে ক্লিক করলে বা ইন্টার দিলেই সাকসেস লেখাটা চলে আসবে। এখন আপনারা যখন করবেন তখন দেখবেন অনেক সময় এখানে 5000 লেখা দিলে হচ্ছে লাগে আপনাদের সাকসেস আসবে না, একবার দুই একবার করলে দেখবেন সবকিছু চলে আসবে। এখানে দেখেন 128 MB দেওয়া আছে মেমোরি লিমিট, বাট আমরা 512 করে দিব, হাইস্ট করে দিব। তারপর পোস্টের ম্যাক্সিমাম সাইজ 8 মেগাবাইট আছে, আমাদের পোস্টের ম্যাক্সিমাম সাইজ তো আরো বড় হতে পারে, ঠিক না? তো আমরা কি করব, এটাকে 128 মানে হাইস্ট গুলো করে দিব। আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখন আপনার যদি 2 মেগাবাইট যদি সিলেক্ট করা থাকে, তাহলে আপনার যদি 8 মেগাবাইট বা 4 মেগাবাইটের যদি কোনো ফাইল আপলোড করেন, আপলোডটা কি নিবে? আপলোড কখনোই নিবে না। সারাদিন যদি চেষ্টা করেন, যত ধরনের প্লাগইন ইউজ করেন, আপলোডের কোনো প্লাগইন ইউজ করলে কোনো লাভ হবে না। এই জন্য এটাকে ইথিক্যাল হ্যাকিং বলে। আমাদের সর্বোচ্চ 1 GB পর্যন্ত আছে, আমরা 1 GB পর্যন্ত দিয়ে দিই। সো এই জিনিসগুলো যদি আপনার সি প্যানেলে করা থাকে তাহলে আপনার ফাইল আপলোড থেকে শুরু করে আপনার যে সাইজ, ম্যাক্সিমাম সাইজ, এগুলো নিয়ে কোনো ইস্যু করবে না। না, এটা কিছু করা লাগবে না, এটা -1 থাকবে, সমস্যা নেই। আপনার হচ্ছে লগা যেগুলো হচ্ছে হাইস্ট থাকবে, হাইস্ট গুলোকে আমরা হাইস্ট করে দিব, এখানে দেওয়া আছে দেখেন, হাইস্ট গুলোকে হাইস্ট করে দেবো। ওকে, এরপরে দেখেন এখানে একটা ইয়ে আছে, যদি আপলোড ফাইল সাইজের কোনো ইস্যু হয়, এটা সবার শেষে করব। কি করব, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ যে ইউর সাইট ফোল্ডারে যাব, দেন সেটিং এ থেকে টপ আইতে ক্লিক করব, দেন একটা হিডেন ফাইল নামে একটা অপশন আসবে, দেন এডিট ডট ডট এইচটিএসএস ফাইলটাকে আমরা এডিট করব, আর এটাকে জাস্ট ম্যাক্সিমাম ভ্যালু আপলোডটাকে বাড়ায় দিব। ওকে, এটা করে থেকে করব, এটা যখন আমাদের সবকিছু করার পরও যদি ফাইল আপলোড নিয়ে কোনো ইস্যু হয়, এখানে আমার প্রথমে যেতে হবে কি, সাইট ফোল্ডারে যাব, দেন সেটিং থেকে টপ রাইটে। ওকে, আমরা সি প্যানেলে যাই, দেন আমার ফাইল ম্যানেজারে যাই, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল, আমার সাইট ফোল্ডার। এরপর দেখেন এখানে কি বলছে, সাইট ফোল্ডারে যাওয়ার পরে সেটিং থেকে টপ রাইট, আমার সেটিং কোথায় আছে, এই যে সেটিং, সেটিং কোথায় আছে, টপ রাইট আছে। সেটিং যখন ক্লিক করব, এখানে এরপর কি করতে বলছে, সেটিং কি করব, শো হিডেন ফাইলে ক্লিক করব। এখানে দেখেন এখানে শো, এই যে শো হিডেন ফাইল, শো হিডেন ফাইলে ক্লিক করার পর সেভ দিব। সেভ দিলে ডট এইচটিএসএস একটা এই যে দেখেন ডট এইচটিএসএস একটা অপশন পাবো, এই যে এটাকে আমরা এডিট করব। এডিটে যে জাস্ট এইটাকে বসাই দিব। এটা আমরা কখন করব, যখন দেখবো আমাদের ফাইল আপলোডিং সাইজ নিয়ে কোনো ইস্যু আছে। ওকে, এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আসি হচ্ছে ইজি আপডেট ম্যানেজারের কাজ। এক একটা থিমের আপনার হচ্ছে প্রাইস হয় হচ্ছে $59, আর প্লাগইনের প্রাইস হয় হচ্ছে $29।
আমরা যে থিম প্লাগইন গুলো আমাদের থেকে দেওয়া হয় সেগুলো হচ্ছে জিপিএল লাইসেন্স, মানে একটা থিম করে তখন প্রায় $5 মতো। তারপর ওই $5 দিয়ে থিমটা কিনেও ওইটাকে হচ্ছে হলো কিছু কোশ্চেন ছিল ওয়ার্ডপ্রেস থেকে ওয়েবসাইট মেক করার পরে। ভাই এই টাইপের যে কোশ্চেন গুলো রেজাল্ট বা এগুলো সবার শেষে করবেন, ঠিক আছে? ক্লাস টপিক কোশ্চেন করবেন, তা না হলে হচ্ছে ফোকাস দিকে চলে যায়। শেষের দিকে আমি কোশ্চেন অ্যান্সারের সেশন দিব, তখন করবেন, ওকে? আচ্ছা, আপনাদের জন্য হচ্ছে যারা প্রথম কয়েকটা ক্লাস করছেন তারা বুঝতে পারছেন। আমার ক্লাসগুলোতে হচ্ছে আজকে ইথিক্যাল হ্যাকিং নিয়ে বা এই কন্টেন্টটা দেখাচ্ছি, এই কন্টেন্ট রিলেটেড এখন কোশ্চেন করবেন। কারো যদি এক্সট্রা কোনো কিছু থাকে ক্লাস শেষে অফ রেকর্ড কোশ্চেন অ্যান্সার সেশন দেওয়া হয় আমার প্রতিটা ক্লাস শেষে, ওইখানে আমি সব ধরনের কোশ্চেনের অ্যান্সার দিই। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, ইজি আপডেট ম্যানেজার আমরা যেটা করি সেটা হচ্ছে জিপিএল লাইসেন্স, যে থিম প্লাগইন গুলো আপনাদেরকে দেই ওইগুলোর হয় কি আপনার হচ্ছে আমরা প্র্যাকটিসের জন্য ইউজ করব। ক্লায়েন্টের কাজের জন্য সবসময় ক্লায়েন্টকে কিনে দিতে বলবো, কারণ কি একটা থিম বা একটা প্লাগইন যখন আপডেট ভার্সন আসে তখন হচ্ছে ওতে নতুন কোনো কিছু অ্যাড হয়, ক্লায়েন্টকে আপনি করে দিলেন, ক্লায়েন্ট তো এত কিছু বুঝবে না, ক্লায়েন্ট আপডেট দিয়ে দিল আর সাইট ব্রেক করলো, কারণ লাইসেন্সটা পাবে না। তো সেই ক্ষেত্রে অনেক ইস্যু হয়। তো আপনার আগে ক্লায়েন্টকে বলে দিবেন যে কিনে দেওয়ার জন্য, দেন ক্লায়েন্ট কিনে না দিলে ওকে বলে দিবেন যে আমি জিপিএল ভার্সন লাইসেন্স ইউজ করব, তোমার কোনো ইস্যু না থাকলে আমি আমার কাছে আসেন করে দিতে পারবো। দেন আপনি আমাদের কাছ থেকে থিম প্লাগইন নিয়ে কাজ করে দিবেন। এখন যখন আমরা থিম প্লাগইন দিয়ে আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিসের সময় আমরা ইজি আপডেট ম্যানেজার দিয়ে আমাদের সবকিছু আপডেট অফ করে রাখবো। আপনি যদি আপডেট অফ করে রাখেন, লাইফ টাইম আপডেট অফ করে রাখলো আপনার সাইটের কোনো ক্ষতি হবে না, কোনো কিছু হবে না। এটা কিভাবে করব? ইজি আপডেট ম্যানেজারটা হচ্ছে একটা ফ্রি প্লাগইন। আচ্ছা, আমরা সাবডোমেইন করতে পারি। সাবডোমেইন করতে পারি না এমন কেউ আছে? আচ্ছা, আমি একটা সাবডোমেইন করতেছি, দেন সাবডোমেইনে হচ্ছে ইজি আপডেট ম্যানেজারটাকে দিয়ে আমরা কিছু আপডেট অফ করব। আপনারা যখন সি প্যানেলে আসবেন এখানে দেখেন একটা অপশন পাবেন সাবডোমেইন। আমরা সাবডোমেইন যখন ক্রিয়েট করব, এখানে কি আছে? সাপোজ এখানে নাম দিলাম সিএমবিডি, cmbd.freelancermushfiq.com অথবা অ্যাসাইনমেন্ট 1, আমরা যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবো, আমরা যে কোনো একটা নাম নিতে পারি। ওকে, নেওয়ার পরে আমরা যখন ক্রিয়েট করব, দেন গো ব্যাকে যাওয়ার পরে আমাদের এখান থেকে সি প্যানেলে আসবো, দেন সফটওয়্যার ক্লাসে যাব, সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলার, দেন আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে এখানে একটা অপশন আছে দেখেন, এর আগে হচ্ছে কামিং টু নিয়ে মুশফিক ভাই একটা হচ্ছে সাবডোমেইন করে রাখছে, আর এখানে আমি এইমাত্র যেটা করলাম সেটা দিব। এখানে আমরা ইউজার পাস দিব। ইউজার পাস কখনোই এডমিন অথবা পাস রাখবো না, অথবা আমরা cmbd.freelancermushfiq.com দিলাম এই নামে কিছু রাখবো না, আমি এডমিন রাখলাম, বাট পাসটা আমরা এরকম পাস দিব যেন হচ্ছে সেটা ব্রেক না করা যায়। যেরকম আমরা এইভাবে করে দিতে পারি যে যেহেতু একটা মনে রাখার জন্য একটা প্যাটার্ন ইউজ করবো আমরা, বাট আমরা এইভাবে রাখতে পারি এডমিন @pass এক্সক্লামেটরি, আমাদের যখন একটা পছন্দের সংখ্যা যেরকম হচ্ছে 770 বা এই টাইপের একটা পাসকে যদি ব্রেক করতে হয় ওর কয়েক লাখ বার কি করতে হবে, ইকুয়েশন সাজাতে হবে, মানে আপনার পাসওয়ার্ডের প্যাটার্ন সাজাতে হবে, যেখানে আমার ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে সংখ্যা থাকবে। ঠিক আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা এভাবে করে বিভিন্ন সময় পাস পাস জেনারেট করব। আমি এটা কপি করে রাখি। দেন আচ্ছা, আমাদের যখন আমরা কোন সাবডোমেইন অথবা ডোমেইনে যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, আমরা কিন্তু ইনস্টলের সময় আমরা একটা ব্যাকআপ অপশন আছে, সেই ব্যাকআপ অপশন আমরা এখান থেকে ব্যাকআপ করে রাখতে পারবো। আচ্ছা, এটা ব্যাকআপ অপশনটা হচ্ছে অ্যাডভান্স অপশনে গেলে
দেখেন অ্যাডভান্স অপশনে গেলে আমাদের এখানে কিছু ব্যাকআপ অপশন আছে, একটু ওয়েট। আমার দেখেন ব্যাকআপ লোকেশন ডিফল্ট দেওয়া আছে, আপনি লোকাল ফোল্ডার রাখতে পারেন অথবা ডিফল্ট রাখতে পারেন। লোকাল ফোল্ডার রাখলাম, ডোন্ট ব্যাকআপের জায়গায় আমরা হচ্ছে কাস্টম ব্যাকআপ অথবা মাসে একবার করে ব্যাকআপ নিব। দেন ব্যাকআপ রোটেশন হচ্ছে কি, ব্যাকআপ রোটেশন হচ্ছে লগা 1 অথবা 2 দিব। কারণ কি এই 2টা দিব এই কারণে যে নেক্সট যখন ব্যাকআপ নেবে, সাপোজ হচ্ছে লগা এটা হচ্ছে লগা জুন মাস, জুন মাসের শেষে জুলাইয়ের 1 তারিখে একটা ব্যাকআপ নেবে। দেন যখন আগস্ট আসবে ওই জুনের এবং জুলাইয়েরটাকে ডিলিট করে দিবে, আগস্টটা রাখবে। দেন আবার যখন 2 মাস আসবে এরকম 1 মাস অথবা 2 মাস পর পর একটা করে ব্যাকআপ ডিলিট করবে। আমরা এটা সরাসরি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আর অথবা চাইলে আমরা ম্যানুয়ালি আমাদের একটা সাইট ক্রিয়েট করার পরে কিভাবে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে হবে সেটার জন্য আলাদা একটা ক্লাস থাকবে। আমরা যে কোনো সাইট ব্যাকআপ নিয়ে রাখলে সব থেকে ইজি হবে আমাদের সাইট গুলো অন্তত। দেন আমরা ইনস্টল করলাম। আচ্ছা, এখানে কি হয়েছে? দুইটাই করা যায়। The following errors was found. The database user already exists. Please choose a different database. হ্যাঁ, ডাটাবেসটা অলরেডি এর আগে নেওয়া ছিল, এটা হচ্ছে লগা জন্য চেঞ্জ করে দিয়েছি। আচ্ছা, আমি হচ্ছে লগা নতুন আমাদের আমাদের তো হচ্ছে লগা প্রথম যেটা ফ্রিল্যান্সার মুশফিক ডট কম, সেটা হচ্ছে আমার মেইন ডোমেইন। তো মেইন ডোমেইন আমরা কি করব, মেইন ডোমেইনে হচ্ছে আমরা আমাদের পোর্টফোলিও সাইট বানাবো। এখন আমাদের প্র্যাকটিসের জন্য আমরা যা করব সব হচ্ছে সাবডোমেইনে করব। আমরা যখনই কোনো সাবডোমেইন ক্রিয়েট করব এবং কি করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সবার প্রথমে যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে এই আননেসেসারি দুটো প্লাগইন দেওয়া থাকে, এই দুটাকে ডিলিট করে দিব। সর্বপ্রথম এই কাজগুলো করব। দেন আমরা পেজে যাব, পেজে যে এই পেজগুলোকে ডিলিট করে দেব। দেন থ্রাশ থেকে আমরা একবারে পার্মানেন্টলি ডিলিট করব। দেন আমরা পোস্টে আসব, পোস্ট থেকে এই হ্যালো ওয়ার্ল্ডটাকে ডিলিট করে দেব। ওকে, ডান। এখন আমি কি করব, সর্বপ্রথম আমার যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমরা প্লাগইনে যে ইজি আপডেট ম্যানেজারটাকে আমরা অ্যাড করব। এখানে যখন দেখব এই দেখেন ইজি আপডেট ম্যানেজার লিখে সার্চ দিলে একটা প্লাগইন আসবে। সবার আগে আমরা এটাকে ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট। আচ্ছা, এখন আমাকে এটাকে কিছু কনফিগার করতে বলতেছে। কনফিগারটা কি করব, এখানে লেখা আছে আমরা ড্যাশবোর্ডে যাব, আপডেট অপশনে যাব, লেটস কনফিগার দা প্লাগইন, জেনারেল চেঞ্জ দা অপশন। এটা এটা কোনো প্রো না, এটা ফ্রি। আচ্ছা, দেখেন কি বলছে প্রথমে, কুইক কুইক কনফিগ কি হবে, কাস্টম হবে। কুইক কনফিগারেশন অপশন কাস্টম। তারপরে হচ্ছে ওয়ার্ডপ্রেস কোর আপডেট কি হবে, অটো আপডেট অল মাইনর। এখানে ম্যানুয়ালি আপডেট দেওয়া আছে, আমরা কি করব, অটো আপডেট অল মাইনর দিব। এরপরে কি আছে হচ্ছে লগা অটোমেটিক প্লাগইন আপডেট দেব, চুজ ফর প্লাগইন। চুজ ফর প্লাগইন দেওয়া আছে। চুজ ফর থিম, এটা চুজ ফর থিম আগে থেকে দেওয়া আছে। ট্রান্সলেট আপডেটে কি দেব, ডিসেবল অটো আপডেট। এটা ম্যানুয়ালি আপডেট দেওয়া আছে, আমরা ডিসেবল অটো আপডেট দিয়ে দেব। এরপর আসি আমরা গো টু ড্যাশবোর্ড। আচ্ছা,
এটা হচ্ছে আমাদের জেনারেল সেটিং। এই জেনারেল সেটিং এ যাওয়ার পরে আমি যখন কোনো প্লাগইন ইনস্টল দিব, এখন আসি হচ্ছে আমার প্লাগইনের কাজ, আমার থিমের কাজ, আমি থিম ইনস্টল দিব বা প্লাগইন ইনস্টল দিব। প্রথমে আমরা এলিমেন্টরের দুইটা প্লাগইন ইনস্টল দিই। আমাদের কাছ থেকে যখন কেউ এলিমেন্টর নেবেন, এলিমেন্টর মানে এলিমেন্টর প্রো, অবশ্যই এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো সেম ভার্সন হতে হবে এবং দুইটাই আমাদের থেকে নিয়ে ইউজ করতে হবে। আপনার এখানে সার্চ দিলে এলিমেন্টর পাবেন এবং ইনস্টল করলেন, দেন এলিমেন্টর প্রোটা যদি আমাদের কাছ থেকে নেন তখনই কনফ্লিক্ট করবে এবং বিভিন্ন ঝামেলায় পড়বে। তো যখনই এলিমেন্টর প্রো ফিউচারে ইউজ করবেন, যারা একেবারে নিউ তাদেরকে আবারও বলতেছি আমাদের কাছ থেকেই নিতে হবে দোনোটা। তা না হলে এলিমেন্টরটা এখান থেকে নিলে পুরোটাও এখান থেকে পারচেজ করে নিতে হবে। এই জিনিসটা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনাদের এরকম কিছু কিছু সিলি মিস্টেক হবে, যেটার জন্য আপনারা মানে কি বলে এটাকে সবার কাছে বারবার করে যেতে হবে, বারবার করে যেতে হবে। এখন আপনার একটা ইমার্জেন্সি, আপনি একটা জিনিস প্র্যাকটিস করতেছেন, একটা প্র্যাকটিস মোডে আছেন, আপনার এই কোথাও আপনার একটা ইস্যু হতেছে এলিমেন্টরে, আপনি যদি আমার কাছে আসেন ওই টাইমটাতে আমি ঘুমায় আছি বা আমি আপনাকে 6-7 ঘন্টা পরে রিপ্লাই দিলাম, এই 6-7 ঘন্টাই আপনার ওয়েস্ট। এর মধ্যে সবার কাছে বারবার যেতে হবে। এই জন্য সবসময় জিনিসটা মাথায় রাখবেন, সেম ভার্সন হতে হবে। ওকে, আমি আপলোড প্লাগইনে যাই। আচ্ছা, আমি আমার একটু শেয়ারটা একটু অফ করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে? আমরা ডাউনলোডে যাই। আচ্ছা, এখানে হচ্ছে এলিমেন্টর ফ্রি এবং এলিমেন্টর প্রো আমার কাছে দুটা আছে 2.9.5। আমি যদি 2.9.5 ইউজ করি তাহলে এই দুটোটা ইউজ করতে হবে। আমি যদি 2.1.0 যদি ইউজ করি তাহলে হচ্ছে 2.1.0 দুটোটা ইউজ করতে হবে, প্রো এবং ফ্রি দুটোটা ভার্সনই। প্রথমে ফ্রিটা ইনস্টল করি। এটা কিন্তু আপনি চাইলে এখান থেকে ইনস্টল করতে পারতেন, বাট আমরা ওটা করা যাবে না, দুইটাই সেম জায়গায় আমাদের কাছ থেকে নিতে হবে। এই দুইটা ক্লাসরুমে দেওয়া লাগবে না আপনাদের, আমি চ্যাট গ্রুপে একটা লিংক দিয়ে দিব, ওই লিংকটা সবাই সেভ করে রাখবেন, দেন অ্যাক্টিভেট স্ল্যাশ আন্ডারস্কোর। আচ্ছা, চ্যাটে দেখেন আপনাদের একটা লিংক দিছি, এই লিংকে গেলে লিংকটা সবাই সেভ করে রাখবেন। কেউ আইসা, আমি একটা জিনিস সবসময় ফোকাস রাখবো, 68-এ কেউ আসে যেন বলে না ভাই আপডেট এলিমেন্টর লাগবে, ভাই আপডেট এলিমেন্টর লাগবে, বা এলিমেন্টর কারো কাছে হবে কিনা, বা এলিমেন্টর পুরো কারো কাছে হবে কিনা। এই লিংকের মাধ্যমে আমি যখনই আপডেট আসবে সবসময় এই লিংকে পাবেন, যখনই আপডেট আসবে সবসময় এই লিংকে এলিমেন্টর প্রো পাবেন। কেউ কারো কাছে চাবেন না, লিংকটা সেভ করে রাখেন। ওকে, আচ্ছা, এখন আমাদের যখনই আমরা এলিমেন্টর ফ্রিটা ইনস্টল করব, আমাদের এখান থেকে সেটিং এ যাব। এই ছোট ছোট সেটিং এর কারণে আপনাদের অনেক কাজে অনেক সময় লেট হবে। এই লোডার মেথডটাকে আমরা এনেবল করব, দেন সেভ চেঞ্জেস। আচ্ছা, এখানে একটা অপশন আছে, যখন দেখবেন আপনারা একটা সাইট ডিজাইন করতেছেন, এডিট অবস্থায় সাইটটা ঠিক আছে এলিমেন্টর দিয়ে, বাট ভিউতে গেলে কিছু কিছু সেকশন মিসিং বা ব্যাকগ্রাউন্ডের কালার বা কিছু জিনিস একটু ব্রেক করতেছে, তখন এই জিনিসটা ইউজ করবেন, সিএসএস প্রিন্ট মেথডটাকে ইন্টারনাল এমবেডিং দিয়ে দিবেন। এটা যখন ওইটা ফেস করবেন তখন করবেন, এছাড়া করা লাগবে না। এরপরে আমরা জেনারেলে যাব। এলিমেন্টরটা হচ্ছে একটা কোম্পানি, এলিমেন্টরের সাথে আরো কিছু অ্যাড অন আছে, লাইক জেট, জেটের ভিতর আরো 22 থেকে 23টা অ্যাড অন আছে, জেট এলিমেন্ট, জেট মেনু, জেট ট্রিক্স, এই টাইপের। এছাড়াও আছে কি এলিমেন্ট প্যাক আছে, আলটিমেট আছে, হ্যাপি অ্যাড অন আছে, প্রিমিয়াম অ্যাড অন আছে, এলিমেন্টর এক্সট্রা আছে, এইচটি মেগা আছে। তো এলিমেন্টর অনেক থিম, সরি অনেক প্লাগইন, অনেক অ্যাড অন পাবেন। এলিমেন্টরটা দেওয়ার পরে
যখনই আপনি নতুন কোনো সাউন্ড নাই, সাউন্ড তো ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ওকে নিষেধ। আচ্ছা, যখনই আপনারা এলিমেন্টরের পরে নতুন কোনো এলিমেন্টরের অন্য কোনো অ্যাড অন বা প্লাগইন ইনস্টল করবেন, সাথে সাথে এসে এলিমেন্টর সেটিং এ দেখবেন এইখানে কোনো কিছু নতুন অ্যাড হয়েছে কিনা। যদি অ্যাড হয় অবশ্যই টিক দিতে হবে। সাপোজ আপনি এখন হচ্ছে ওকমার্সের একটা প্রোডাক্ট পেজ ডিজাইন করতেছেন, আপনি জেড ও বিল্ডার নিলেন। জেড ও বিল্ডার কি এলিমেন্টর জেটের একটা অ্যাড অন। তো জেড ও বিল্ডার নিলে আপনি যখন একটা টেমপ্লেট বানাতে যাবেন বা নতুন কিছু করতে ওই প্রোডাক্ট পেজ ডিজাইন করতে যাবেন, তখন ওইখানে দেখবেন প্রোডাক্টের কোনো অপশনই পাবেন না। কারণটা কি? এইখানে আপনি প্রোডাক্টের একটা অপশন আসবে, সেটাকে টিক চিহ্ন না দিলে কখনোই আপনি ওই প্রোডাক্টের অপশন পাবেন না। তো সারাদিন ওইটার পিছনে হচ্ছে হলো আপনি যতই সময় দেন, বারবার আপনার প্লাগইন আনইনস্টল করে ইনস্টল করেন, কোনো লাভ হবে না। সো আজকের ক্লাসটা এই জন্যই আমি একটু ডিটেলসে বলতেছি, যেন সামনের কাজগুলোতে আপনাদের কোনো কষ্ট না করতে, কারো কাছে যেন হেল্পের জন্য না যেতে হয়। কারণ আপনার সিলি যে মিস্টেক গুলো সেগুলো যেন আপনারাই ওভারকাম করতে পারেন। বুঝতে পারছেন ব্যাপারটা? কিছু কিছু এই ছোট ছোট কথাগুলো একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন হচ্ছে অনেক ইজি হবে কাজ করার ক্ষেত্রে। যে নতুন কোনো প্লাগইন ইনস্টল দিলে এখানে এসে আমি চেক করব। ওকে, আমাদের হচ্ছে আরেকটা প্লাগইন ইনস্টল দেওয়া দরকার, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা আপলোড প্লাগইনে যাব, চুজ ফাইলে যাব, আমাদের এলিমেন্টর প্রোটা দিই, দেন ইনস্টল, অ্যাক্টিভেট। দেখেন এখন 2.9.13 চলতেছে, বাট এটা যদি আমার এভাবে করে শো করে, তাহলে এটাকে একটা কনফ্লিক্ট করতে পারে বা একটা ইস্যু হতে পারে যে কোনো একটা সেকশনের ক্ষেত্রে, বা যে কোনো কিছু ব্রেক করবে। তাই আমরা কি করব, ইজি আপডেট ম্যানেজার দিয়ে প্রথমে কি করছি, কিছু এখানে দেখেন প্রথমে আমরা কি করছি, ড্যাশবোর্ড থেকে কিছু আপডেট অফ করছি, কিছু চেঞ্জ করছি। আর এখন যেটা করব সেটা হচ্ছে আমরা প্লাগইন অথবা থিমের আপডেট অপশন থেকে কিছু আপডেট অটোমেটিক অফ রাখবো, কিছু অটোমেটিক্যালি অন করে দিব। আচ্ছা, আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করি, আমরা তাহলে আর একটু ভালো বুঝতে পারবো। আচ্ছা, এই প্লাগইনটা আমরা এখান থেকে ইনস্টল করব না। অনেক সময় দেখবেন কিছু কিছু প্লাগইন ইনস্টল হচ্ছে না ড্যাশবোর্ড থেকে। ওই প্লাগইন গুলো আমাদের কি করতে হবে, তাহলে আমাদের সি প্যানেল থেকে ইনস্টল করতে হবে। সি প্যানেল থেকে কিভাবে আমাদের একটা প্লাগইন অথবা থিম ইনস্টল করতে হয় সেটা দেখবো। আরেকটা জিনিস হচ্ছে, আপনি এখানে একটা প্লাগইন ইনস্টল করলেন, কোনো একটা কারণে হয়তো নেটের ইস্যু বা যে কোনো একটা ইস্যুতে দেখতেছেন হচ্ছে প্লাগইনটা ইনস্টল অ্যাক্টিভেট দেখাচ্ছে না, রিটার্ন টু প্লাগইন ইনস্টলার যেতে বলতেছে। এটা অনেক সময় হয় কি, কিছু ক্যাশ প্রবলেম বা কিছু নেটের প্রবলেমের কারণে এই জিনিসটা দেখায়। বাট আপনার এই যে থিমে বা প্লাগইনের ফাইলটা আপনার সি প্যানেলের ফাইল ম্যানেজারে থেকে যায়। থেকে যাওয়ার কারণে পরবর্তীতে আপনি যতবারই ট্রাই করবেন, আপনার হচ্ছে বারবার দেখাবে এটা এক্সিস্টিং আছে। তো তখন আমাদের অবশ্যই দেখবো, যখন কোনো থিম প্লাগইন আমাদের ইনস্টল হবে না, আমরা সরাসরি ফাইল ম্যানেজারে চলে আসব। ফাইল ম্যানেজার থেকে আমাদের ফোল্ডারটা কোনটা, এটা ফোল্ডার, আমাদের ফোল্ডারে আসবো। দেন ডাব্লিউপি এডমিন, সরি ডাব্লিউপি এডমিন না, ডাব্লিউপি কন্টেন্ট। কন্টেন্টের পরে আমরা এখন প্লাগইন ইনস্টল না হয়, আমি সেখানে দেখবো ওই প্লাগইনটা এখানে আছে কিনা। যদি থাকে এখান থেকে ডিলিট করে দিব, দেন আমরা আপলোড করব। আচ্ছা, এখন আমি সাপোজ ধরেন হচ্ছে আমার জেট ও বিল্ডার যে প্লাগইনটা এখান থেকে আমার ইনস্টল হচ্ছে না, ইস্যু করতেছে। আমি আমার ফোল্ডারে আসব, এখান থেকে আপলোড অপশনে যাব, সিলেক্ট ফাইলে যাব। আচ্ছা, জেট প্রোডাক্ট গ্যালারিটা দেই বা জেট ও বিল্ডারটা দেই। দেন আমি এখানে, অথবা আমি এখানে কিন্তু মাল্টিপল একসাথে চুজ করতে পারবো। আচ্ছা, আমার 100% ডান। আমি যখন এটা সবুজ আসবে তখন আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে দেখেন এটা জিপ ফাইল, বাট এগুলো কিন্তু আনজিপ ফাইল। আমাদের ওয়ার্ডপ্রেসে যদি কোনো কিছু আপলোড করতে হয় তাহলে জিপ ফাইলে আপলোড করব, আর সি প্যানেলে থাকবে সবকিছু আনজিপ। আমরা এটাকে এক্সট্রাক্ট করব, এখান থেকে এক্সট্রাক্ট করব সেম জায়গাতে, দেন ক্লোজ। ক্লোজ করার পরে একটা রিফ্রেশ দিব এখান থেকে। দেন দেখেন
আমাদের এটা এখানে চলে আসে জেটওয়ে বিল্ডার। যেহেতু আমার এই ফাইলটা লাগবে, এই ফাইলটা যেহেতু লাগবে না, সো একটা 1.5 এমবির মতো ফাইলকে রেখে আমার স্টোরেজটাকে বাড়াতে চাই না, আমি এটাকে ডিলিট করে দিব এবং স্কিপ দিস পার্মানেন্ট করব। ওকে, এখন আমরা ড্যাশবোর্ড থেকে এসে আমরা যদি প্লাগইনে ক্লিক করি, দেখেন জেট ও বিল্ডারটা এখানে ইনস্টল আছে, জাস্ট শুধু আমাদের অ্যাক্টিভেট করে দিতে হবে। এই জিনিসটা ক্লিয়ার? কিভাবে আমাদের সিপ্যানেল থেকে আমরা আপলোড করব? আচ্ছা, এটা সবসময় করবো না, যখন দেখবো কোনোটা হচ্ছে না। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি একটু আগে যেটা বলছি, ভাইয়া জেট ও বিল্ডার অপশনটা আরেকবার। আচ্ছা, একটু আগে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এলিমেন্টরের পরে যদি এলিমেন্টরের কোনো অ্যাড অন ইউজ করি, সাথে সাথে আমরা এলিমেন্টরের সেটিং এ যে দেখবো নতুন কোনো অপশন আসছে কিনা। আচ্ছা, এখানে কোনো অপশন আসে নাই। আচ্ছা, আমরা তাহলে আরেকটা প্লাগইন ইনস্টল করি, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। জেট ও বিল্ডার অপশনটা আরেকবার। আচ্ছা, এখান থেকে কিভাবে আপলোড দিবেন সেটাই তো। আপনারা আপলোডে যাবেন, আপলোডে গিয়ে সিলেক্ট ফাইলে যাবেন, আমরা একসাথে মাল্টিপল দিই, জেট এলিমেন্টস, জেট প্রোডাক্ট গ্যালারি। আচ্ছা, যখন এখান থেকে আপলোড দিলেন জিপ ফাইলটা, এখানে 100% হওয়ার পরে সবুজ দাগটা, সবুজ চিহ্ন আসার পরে, কালারটা আসার পরে দেন এখানে এসে জাস্ট একটা রিলোড দিবেন। রিলোড দিলে দেখেন চলে আসছে যে জেট প্রোডাক্ট গ্যালারিটা চলে আসছে, জেট এলিমেন্টসটা চলে আসছে। আজকে কোনো প্লাগইনের ক্লাস না, আজকে কিভাবে একটা প্লাগইন আপলোড করবেন সেগুলো দেখাচ্ছি, আর ইথিক্যাল হ্যাকিং কিছু ক্লাস দেখা, কিছু টপিক দেখাচ্ছি। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করব, দেন ক্লোজ। আবার সেম এটাকে এক্সট্রাক্ট করব, দেন ক্লোজ। এটাকে একটু রিলোড দেই, রিলোড দিলে দেখেন এই চলে আসে জেট এলিমেন্টস, জেট প্রোডাক্ট গ্যালারি। আমাদের এই দুইটা জিনিস এখন লাগতেছে না, আমরা এটাকে ডিলিট করে দিব। দেন স্কিপ, কনফার্ম। এখন আমার প্লাগইনের ড্যাশবোর্ড থেকে আমাদের প্লাগইনে আসলে, হাবিবুর রহমান ভাই বুঝতে পারছেন? দেখেন এই দুইটা প্লাগইন এখানে চলে আসছে, জাস্ট দুইটাকে আমরা একসাথে টিক মার্ক দিয়ে বাল্ক অপশন থেকে অ্যাক্টিভেট করে দিব। হাবিবুর ভাই এখন বুঝতে পারছেন ব্যাপারটা, কিভাবে আমাদের সিপিএল থেকে আমাদের আপলোড করব, কিভাবে অ্যাক্টিভেট করব? আচ্ছা, এখন আমাদের এলিমেন্টরে যাই, আমরা আরো দুইটা প্লাগইন ইনস্টল করছি, এখনো কোনো নতুন কোনো কিছু আসেনি। যখনই আমাদের নতুন কোনো প্লাগইন ইনস্টল করবো, আমরা এখানে দেখবো এখানে কিছু অপশন আসছে কিনা। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের প্লাগইনে গেলে দেখেন এগুলো কিন্তু আপডেট চাইতেছে, অলরেডি আপডেট চাচ্ছে, এটাকেও আপডেট চাচ্ছে। আমাদের কি করতে হবে, আমরা অল সিলেক্ট করব, জাস্ট ফ্রি প্লাগইন গুলো বাদে যদি নতুন কোনো অপশন আছে সেটাকে টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জেস দিব, তাহলে এই ফিচারটা আমরা এলিমেন্টরে পাবো, এছাড়া এলিমেন্টরে এই ফিচারটা পাবো না। আচ্ছা, আমাদের ফ্রি প্লাগইন যেগুলো বাদে থাকবে এগুলো হচ্ছে আমাদের সব পেড প্লাগইন। আমরা এটা কি করব, বাল্ক অপশন থেকে, এখানে দেখেন প্রথমে কি বলছে, ম্যানুয়ালি সিলেক্ট পেড প্লাস লাইসেন্স ডিজেবল প্লাগইন, বাল্ক অপশন থেকে প্লাগইন আপডেট অফ প্লাস অটোমেটিক্যালি আপডেট অফ। ওকে, আমরা বাল্ক আকারে সিলেক্ট করলাম, প্লাগইন, সরি এখান থেকে না, এই যে আপডেট ম্যানেজার থেকে কনফিগারে যাব, কনফিগার থেকে প্লাগইনে যাব, এখান থেকে করব আমরা অলটাকে সিলেক্ট করব, অল সিলেক্ট করে জাস্ট, এটা তো ফ্রি, আমাদের এটা আপডেট লাগবে, আপডেট আপডেট হলে সমস্যা নাই। বাল্ক অপশন থেকে প্লাগইন আপডেটস প্রথমে আমরা অফ করব, দেন আবার অল সিলেক্ট করে এটা টিক মার্কটা উঠিয়ে দিব, দেন
অটোমেটিক আপডেটসটাকে আমরা অফ করে দিব। এখন দেখেন এখানে যেরকম আপডেট 3টা আপডেট দেখাইতেছে, একটা রিফ্রেশ দিলে আপডেট গুলো চলে যাবে, দেন আমার কোনো ইস্যু নাই, আমি আমার মতো করে কাজ করতে থাকবো। এখন আমরা আপডেটটা কেন অফ করব? যখন কোনো থিম প্লাগইন নতুন কোনো আপডেট আসবে, তখন আমাদের কি করে, ওরা একটা এটাকে কি বলে সার্ভে চালায়। এখন আমার আহ, আচ্ছা, আমার এটার ভার্সন হচ্ছে 2.9.5, ঠিক আছে। এখন আমি এটা ইউজ করছি, এটা যখন 2.9.6 এ আসবে বা 2.10 এ যাবে, তখন ওরা একটা সার্ভে চালায় যে 2.10 এর নিচে যেই ভার্সন গুলো থাকবে ওগুলোর সব কার্যক্রম ওরা অফ করে দেয়। যদি ওরা কার্যক্রম অফ করে দেয়, আপনার যদি সাইটে যদি এর নিচের ভার্সনটা থাকে, তখন আপনাকে একটা মেসেজ দেয়, যে বারবার আমাকে কিন্তু মেসেজ দিচ্ছিল যে আপডেট করার জন্য। আপডেট না করলে আপনার সাইটটাকে ব্রেক করবে, কারণ আপনার অপশন গুলো ওরা অফ করে দিবে। আপডেট যদি করতে হয় তাহলে আবার ওদের 2.10টাকে আবার লাইসেন্সও কিনতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা, যে আমরা কেন আপডেট গুলো অফ করব? অবশ্যই আপডেট অফ রাখবো। এটা আমরা প্লাগইনের ক্ষেত্রে দেখলাম, থিমের ক্ষেত্রে সেম। ক্লায়েন্টকে তো আমি বললাম, যদি ক্লায়েন্ট আপনাকে কিনে না দেয়, ক্লায়েন্টকে আগে বলে নেবেন যে আমার একটা জিপিএল লাইসেন্স, তুমি এটাকে আপডেট করতে পারবা না। এটা হচ্ছে লগা নাল ভার্সন, ডেভেলপার ভার্সন, যেভাবে ক্লায়েন্টকে বুঝাতে পারেন। তুমি যদি আপডেট, আমি আপডেট অফ করে রাখবো, বা এটা যদি নাও বলেন আগে বলে নেবেন যেটা জিপিএল ভার্সন, ঠিক আছে। তাহলে কোনো ইস্যু নাই, দেন আপনি যখন কাজ করবেন সব আপডেট অফ করে দিবেন। ওকে। আর এখন ক্লায়েন্টও জিপিএল ভার্সন কিনে, কারণ কে $79 একটা থিম কিনবে? সবাই চায় $5-10 যে থিমটাকে পাওয়া যায় ওইগুলা কেনার জন্য। আচ্ছা, এটা হচ্ছে হলো গা আমার ইজি আপডেট ম্যানেজারের কাজ। আচ্ছা, এখানে কিছু টাস্ক আমি দিয়ে দিছি, দেখেন ডিলিট আননেসেসারি থিম এন্ড প্লাগইনের পেজেস এন্ড পোস্ট অলরেডি আমরা করে ফেলছি। আচ্ছা, এরপর আছে ডাব্লিউপি সাইট লগইন। ডাব্লিউপি সাইট লগইনে যাওয়ার আগে এই এখন পর্যন্ত যা দেখালাম, কারো কোনো ইস্যু আছে, কিভাবে আপনি সাবডোমেইন করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিবেন, পাসওয়ার্ড কি টাইপের রাখবেন, তারপরে হচ্ছে লগা। আচ্ছা, যারা যারা সি প্যানেল নিছেন, মুশফিক ভাইকে দেখলাম যে আমাদের এখান থেকে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ওই পাসওয়ার্ডটা এখনো রাখছেন। এরকম কখনো করবেন না। কারণ কি, আপনার যখনই কারো কাছ থেকে কোনো কিছু নেবেন, সাথে সাথে পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখবেন। পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন? এই অপশন থেকে, এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে যাবেন। পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে গেলে আপনার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। যারা যারা সিএমবি থেকে ডোমিনোস্টিং নিয়েছেন, সবাই যার যার পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নেবেন। ওকে। কামিং সুন যে পেজটা বানালাম, সোশ্যাল সাইটের লিংক গুলো কাজ করতেছে না। আচ্ছা, আপনারা তো কামিং সুন পেজের জন্য একটা প্লাগইন ইনস্টল করছেন। আচ্ছা, আমরা একটা কামিং সুন পেজ যদি বানাইতে চাই, আমরা কিভাবে বানাবো এটাকে? সাপোজ সিএমএল ফ্রিল্যান্সার মুশফিকে আমরা অ্যাড নিউতে দেব। অ্যাড নিউতে দিয়ে একটা পেজ করি। আচ্ছা, ডট কম এর পরে যদি স্ল্যাশ থাকে ওটাকে বলে ডিরেক্টরি, ঠিক আছে। আমরা একটা নাম দিই কামিং সুন, দেন পাবলিশ। পাবলিশ, এটাকে আমরা এডিট উইথ এলিমেন্টর দিব। ক্লাস 10টা 15তে শুরু হয়েছে। আচ্ছা দেখেন, এখানে সেটিং এ গেলে একটা অপশন পাবে, এটা হচ্ছে পেজ লেআউট ডিফল্ট। আমরা পেজ এলিমেন্টর ক্যানভাস নিব, কারণ এলিমেন্টর ক্যানভাস নিলে এগুলো সব চলে যাবে। এরপর আমরা এখান থেকে একটা সেকশন নিব, সেকশনটাকে স্ট্রেচ করব বাট বক্স রাখবো, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে টাইটেলটাকে, এটাকে হাইড টাইটেল করে দিব। এরপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে স্ট্রেচ অন না করলে জিনিসটাকে, একটা আমি আপনাকে বলি, একটা হচ্ছে একটু যেটাকে আমার বাংলাতে একটু ছড়ানো, আর একটা হচ্ছে একটু মানে গোছানো, এই জিনিসটা হচ্ছে এটা। আপনার এটা হচ্ছে একটা ফিক্স শেপে থাকবে, আর স্ট্রেচটা করলে আরেকটা শেপে চলে আসবে। ওকে। আচ্ছা,
এখানে দেখেন আমরা আমাদের যে কামিং সুন যে আপনার পেজটা করছেন সেই পেজের একটা ব্যাকগ্রাউন্ড নিছেন। আমরা এখানে স্টাইলে গেলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের অপশন পাবেন। আমরা এখানে কালার নিতে পারি, চাইলে যে কোনো ইমেজ নিতে পারি। আমি যদি একটা কোনো ইমেজ নেই, ডাউনলোডে যাব, ডাউনলোডে গেলে আমার কিছু ইমেজ আছে এখানে। আচ্ছা, আমরা যখন কোনো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের ভিডিও দেওয়া যাবে। আমরা যখন কোনো ইমেজ বা কোনো কিছু আপলোড করবো মিডিয়াতে, এখানে দেখেন অল্টার টেক্সট নামে একটা অপশন আছে। এই অল্টার টেক্সটে আপনারা যেটা দিবেন সেটাই হচ্ছে আপনাকে গুগলে এই অল্টার টেক্সট অনুযায়ী আপনার ইমেজটাকে দেখাবে। এখন এটাতে যদি আপনার ওয়েবসাইটের কোনো সাপোজ ব্যাকগ্রাউন্ড ইমেজ হয় তাহলে দিবেন ফ্রিল্যান্সার মুশফিক ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে অল্টার টেক্সট। এবং এখানে কিছু ক্যাপশন এবং টাইটেলটা কি করছে, টাইটেলটার ক্যাপশনটা ওর ভিতর থেকে নিয়ে নিচ্ছে। ওকে, হ্যাঁ অল্টার টেক্সটটা এক্সিওর কাজ করে। দেন ইনসার্ট মিডিয়াতে যাব, এখানে পজিশনটাকে আমরা সেন্টার সেন্টার করে দিই। সেন্টার সেন্টার অ্যাটাচমেন্ট হচ্ছে লগা ফিক্স রাখি, রিপিট কে নো রিপিট করে দিই, সাইজটাকে হচ্ছে অটো করে দিই বা সাইজটাকে কভার করে দিই। ঠিক আছে, এখন আমরা এটাতে কি করব, আমাদের কি ছিল একটা কামিং সুন একটা লেখা ছিল। ওকে, আমরা এখানে এনিমেটেড টেক্সট আছে একটা, এনিমেটেড টেক্সট। ওকে, লেটেস্টের জায়গায় আমরা কি দিতে পারি, দিস ওয়েবসাইট, আচ্ছা এরপরে হচ্ছে হলো গা ক্রিয়েটের জায়গায় দিতে পারি কি দিস ওয়েবসাইট দিতে পারি। এবং এটাকে এনিমেট এটা লাগবে না, আমরা আফটার টেক্সটে কি কামিং সুন, এখন হচ্ছে হলো গা আমাদের সেটিং এ গেলে অ্যানিমেশন ইফেক্টটা কিভাবে আসবে, যোগ আসবে না কিভাবে আসবে, আমরা আমাদের মতো করে এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করতে পারবো। দেখছেন কত টাইপের অ্যানিমেশন। কন্টেন্টে যাই, তারপরে হচ্ছে হলো গা আর কিছু আছে এখানে, আর কিছু নাই। এখন এটাকে আমরা স্টাইল থেকে আমরা বিফোর টেক্সটের কালার চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। এনিমেটেড টেক্সটের যে কালারটা সেই কালারটা কি হবে, আমরা এটাকে যদি সবুজ করে দিই তাহলে এটা সবুজ হয়ে যাবে। এইভাবে করে আমরা এখান থেকে কালার থেকে শুরু করে আমাদের ফন্ট ফ্যামিলি সব এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে আমাদের কি থাকে, একটা কাউন্টার থাকে, কাউন্টডাউন থাকে। আমরা এখানে কাউন্টডাউনটা এখান থেকে সিলেক্ট করতে পারি। কাউন্টার টাইমারটা যদি নিয়ে আসি এখানে, আপনারা এভাবে করে করছিলেন না কামিং সুনটা, আপনারা প্লাগইন দিয়ে করছিলেন, বাট এই টাইপের তো কামিং সুন পেজগুলো তো এভাবেই থাকে, ঠিক না? হ্যাঁ প্লাগইন দিয়ে করছিলেন, বাট আমরা যদি এলিমেন্টর দিয়ে করি তাহলে দেখেন কত ইজিলি করা যাচ্ছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ, যা লাগবে তাই এখানে নিয়ে আসবে। ওকে, আমরা এখানে ডেটটাকে জাস্ট ফিক্স করে দিব। এখান থেকে আমরা ডেটটা যে ফিক্স করব এখান থেকে এটা চলে আসবে। স্টাইল থেকে আমি আমার মতো করে সব কিছুর ব্যাকগ্রাউন্ড আইটেম থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড টাইপ, আমি যদি কালার দিতে চাই কালার দিতে পারবো। ঠিক আছে, আমি এখানে কালার দিতে পারি। তারপরে হচ্ছে হলো লেভেল গুলো থেকে শুরু করে ডিজিট গুলোর কালার গুলো আমি হোয়াইট করে দেই, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তারপর হচ্ছে হলো সেপারেটরের স্টাইল কিভাবে করব, চাইলে আমি কালার দিতে পারি। তারপরে হচ্ছে হলো এরপর হচ্ছে হলো আমাদের
ডিজিটের নিচে হচ্ছে হলো আর কি থাকে, লেবেল। লেবেল গুলোর যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে লেবেল যদি আমাদের কোনো লেবেল দেওয়া থাকতো এখানে, এই যে লেবেল গুলো আছে, লেবেল গুলোর কালার গুলোকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। ওকে, এটার সেটিং এ যদি যাই, তাহলে হচ্ছে হলো আইটেম সাইজটাকে আমরা ফিক্স করতে পারি অথবা অটো করতে পারি, যে এই জিনিসটাকে অটোমেটিক থাকবে, অথবা আমরা যদি ফিক্স করে দেই তাহলে উইথ কত থাকবে, হাইট কত থাকবে, আমরা এগুলো এখান থেকে সব বড় করতে পারবো, ছোট করতে পারবো, আমাদের মতো করে করতে পারবো। এরপরে এখানে আর কি আছে, আইটেমের পেডিং মার্জিন আছে, বর্ডার টাইপ আছে, বর্ডার রেডিয়াস আছে। সো এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। ডিজিটটাকে বড় করব, আমরা আইটেম থেকে যাব ডিজিটে, ডিজিটের এখানে টাইপোগ্রাফিতে যাব, দেন টাইপোগ্রাফিটা একটা নিব, যেমন টাইপোগ্রাফি নেই, ঠিক আছে। আর অনেক টাইপের কাউন্টার আছে, এটা তো জাস্ট আমি একটা কাউন্টার দেখালাম, প্রচুর কাউন্টার আছে। তো এভাবে করে আমরা আপডেট করে সেভ দিয়ে দিব। জাস্ট এটা আপনাদেরকে দেখালাম এলিমেন্টর দিয়ে কিভাবে কাজ করে, জাস্ট একটা ধারণা দিলাম, যেহেতু নেক্সট ক্লাসে আপনাদের এলিমেন্টর দিয়ে একটা পোর্টফোলিও পেস্ট করব আমরা, জাস্ট একটা আইডিয়া দিলাম, ঠিক আছে। এটা নিয়ে কোশ্চেন গুলা লাস্টের দিকে নিব, জাস্ট একটা আইডিয়ার জন্য এই ক্লাসে এটা অ্যাড করে দিলাম। তো আপনারা বুঝতে পারছেন কিভাবে হচ্ছে হলো আমাদের সি প্যানেলটাকে আমরা বিভিন্ন কোড গুলো অ্যাড করে কিভাবে কাজগুলো করব। সাউন্ড ঠিক আছে না? হ্যাঁ, সাউন্ড ওকে। আচ্ছা, এরপরে দেখেন একটা মজার অপশন আছে, সেটা হচ্ছে WPS হাইড লগইন প্লাগইন। এটা দিয়ে আমাদের কি কাজ হয়, আমরা প্লাগইনে যাই, ইনস্টল প্লাগইনে, ডিলিট করে দিই, এটা লাগবে না আমার। আমাদের অ্যাড নিউতে যাব, দেন WPS হাইড লগইন একটা অপশন আছে, এই WPS, এটাকে আমরা ইনস্টল করব। আচ্ছা, এটা আমাদের কি করবে, এইটা এক টাইপের আমার সাইটটাকে সিকিউরিটি দিবে। কিভাবে সিকিউরিটি দিবে, আমরা সাপোজ এখন যদি আমরা cmbd.freelancermushfiq.com এটা যদি আমরা কোথাও দেখি, এটার সাথে এটাতে লগ ইন করতে হলে কি করতে হবে, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা কিছু ইয়া করতে পারি, কি বলে, পাসওয়ার্ড ট্রাই করতে পারি, অথবা ডিডোটস এর মাধ্যমে কিছু পাসওয়ার্ড জেনারেট করে, বা বিভিন্ন পাসওয়ার্ড জেনারেটর সাইট আছে, অনেকভাবে এটাকে হ্যাকিং করার ট্রাই করতে পারি। কারণ কম বেশি সব সাইটে ডাব্লিউপি অ্যাডমিন দিলেই হচ্ছে লগ ইনের একটা অপশন দেখায়। এখন আমরা যদি এই ডাব্লিউপি অ্যাডমিনের কোনো লগ ইন অপশনই রাখবো না, আমরা হচ্ছে, ভাই আপনার এটা হচ্ছে স্পিকারের, আপনার হচ্ছে হয়তো হেডফোন অথবা স্পিকারের ইস্যু, যে মাঝে মাঝে যে প্রবলেমটা হয়, অথবা নেট ইস্যু। বাকি সবার মনে ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমরা যেখানে যেটাতে ছিলাম সেটা হচ্ছে যদি আপনার ডাব্লিউপি অ্যাডমিনের কোনো অপশনই না থাকে, তাহলে তো আপনার সাইডে কেউ ঢোকার কোনো, ট্রাই করার কোনো অপশন পাবে না। সেটা কি হবে, দেখেন, এটা হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেস থেকে WPS হাইড লগইনটাকে আমরা ইনস্টল করলাম, দেন WP ড্যাশবোর্ডের সেটিং থেকে WPS হাইড লগইন। ওকে, আমাদের এই হচ্ছে সেটিং, এই হচ্ছে WPS হাইড লগইন। এখান থেকে আমাদের কি করতে হবে, লগইন ইউআরএল অ্যাজ আই ওয়ান্ট। লগইন ইউআরএলটা কি, এখন যেটা দেওয়া আছে cmbd.freelancermushfiq.com/login অথবা /wp-admin, আমরা এখান থেকে এটা চেঞ্জ করে দিলাম, এটাকে আমি রবিন দিয়ে দিই। রবিন যদি দিয়ে দেই, কেউ কি জীবনে চিন্তা ভাবনা করতে পারবে যে cmbd.freelancermushfiq.com/robin দিলে আমরা ইউআরএলটা পাবো, মানে লগ ইন করার অপশন পাবো, এছাড়া লগ ইন করার অপশন আসবে না। লগ ইন করার অপশন না আসলে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব, 404 এ নিয়ে যাব। এখন আপনি এখানে মা, বাবা, ভাই, বোন কিছু একটা দিয়ে রাখলেন, যেরকম রেজানুল ইসলাম, আপনি এখানে দিয়ে রাখলেন কি rezanulislam.com এর পরে আপনি দিয়ে রাখলেন যে বাইজিৎ। বাইজিৎ যদি কেউ দেয় তাহলে লগ ইনের অপশন পাবে।
কেউ জীবনে চিন্তা করতে পারবেন না আপনার বাজিত ভাইকে এখানে দিয়ে রাখছেন। দেন এটাকে আমরা সেভ চেঞ্জেস দিব। এখন এটাকে আমরা কি করব, 404 না দিয়ে ট্রাই করে লাভ নেই, এরকম যদি কিছু দেই বা আমরা এটাকে লগ আউট করি। আমরা এটাকে নেই, এটাকে বাদ দিই। এখন এইটাতে আমাদের কি ছিল, ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে আমরা লগ ইন করতাম। ডাব্লিউপি অ্যাডমিন দিলে কোথায় নিয়ে যাচ্ছে, পেজ নট ফাউন্ড, আমরা তো লগ ইন অপশনও দিল না। আমাদের কি দিতে হবে তাহলে, এখানে রবিন দিতে হবে। এখনো আমাকে লগ ইনের অপশন দিছে। আচ্ছা, এখন আপনাদের একটা জিনিস, সেটা হচ্ছে এটা ছিল এডমিন, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড তো ভুলে গেছি, পাসওয়ার্ড ভুলে গেছি, এটা একটা ইস্যু না, পাসওয়ার্ডটাকে তাহলে রিকভার করতে হবে। এখন আমাদের মুশফিক ভাই সেভ করে রাখছেন। আচ্ছা, ডট কম ড্যাশবোর্ড বা যা কিছু দেন এখন আর কাজ করবে না, এখন স্ল্যাশ রবিন দিতে হবে। আচ্ছা, এখন আমার পাসওয়ার্ড ভুলে গেছি গা, এখন পাসওয়ার্ডটাকে কিভাবে আনবো, আমাদের যেতে হবে কোথায়, আমাদের সি প্যানেলে যাব। সি প্যানেলের এই যে আমাদের সাব ডোমিনটা অথবা সাউন্ড ঠিক আছে, অল ওকে। আচ্ছা, এই যে আমাদের সি প্যানেলটা, সি প্যানেলটার ভিতরে আমি কি বলছি, সবকিছু আমাদের সি প্যানেলে থাকে। আমরা যখন কোনো কিছু ইনস্টল করব, কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সাবডোমেইন হোক, মেইন ডোমেইন হোক, ডিরেক্টরিতে হোক, আমাদের সেটার জন্য একটা ডাটাবেস ক্রিয়েট হয়। এটা হচ্ছে সেই মাইস্কুয়েল ডাটাবেস। দেখি এখানে এরকম কোনো কিছু দেওয়া আছে কিনা, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এটা দেওয়া নাই। এই যে ডাটাবেস গুলো, এই ডাটাবেস থেকেই আমি, এই ডাটাবেস গুলো আমি আবার পিএইচপি মাই অ্যাডমিন অপশনে গেলে এই ডাটাবেসের ভিতরে আমি সবকিছু পাবো। এখন আমার তো খেয়াল হইতেছে না যে ফ্রিল্যান্স সিএমবি ডট ফ্রিল্যান্সার মুশফিক সেটা কোন ডাটাবেস, এখানে আমার যদি আরো 10টা সাবডোমেন ক্রিয়েট করি আরো 10টা ডাটাবেস চলে আসবে। আমার এটাও খেয়াল হইতেছে না, খেয়াল নাই যে আমাদের ডাটাবেসটা কোনটা। তাহলে কি করতে হবে, প্রথমে ডাটাবেসে যেতে হবে। ডাটাবেসে যেতে হলে আমাদের ফাইল ম্যানেজারে যাব। আমরা তো এটা জানি যে আমাদের সাবডোমেন কোনটা, আমাদের সাবডোমেনটা হচ্ছে cmbd.freelancermushfiq.com। ওকে, এখন এইটার কি করতে হবে, wp-config.php টাকে খুঁজে বের করতে হবে। wp-config.php তে আমরা একটু একটা কোড পেস্ট করছিলাম, এটাকে আমাদের এডিট করতে হবে। যখন আমি এডিট অপশনে যাব, এই দেখেন আমার ডাটাবেসের নাম দেখাচ্ছে কত, ফ্রিল্যান্সার মুশফি আন্ডারস্কোর 9, এবং একটা ডাটাবেসের একটা পাসওয়ার্ড এখানে জেনারেট করে দিয়েছে। আমাদের এই পাসওয়ার্ডটা হচ্ছে মাইস্কুয়েল ডাটাবেসের পাসওয়ার্ড। সো এটা আমাদের দেখার কোনো কিছু দরকার নেই, এটা হচ্ছে ওরা অটোমেটিক একটা পাসওয়ার্ড জেনারেট করে। আমাদের দরকার শুধু ইউজার নেমটা। এখন আমার এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে যাব, আমার ডাটাবেসের নামটা পেয়ে গেলাম। পিএইচপি মাই অ্যাডমিনে যাওয়ার পরে আমরা এখন ডাটাবেসটা দেখবো, আমাদের কোনটা ডাটাবেস। আচ্ছা, এখানে তো অনেকগুলো ডাটাবেস, আমরা ডাটাবেস কোনটা, এইটা। আমরা এই ডাটাবেসে তাহলে ক্লিক করি এখন। প্লাস চিহ্নতে ক্লিক করলে আমাদেরকে অনেকগুলো অপশন দেখাবে। লোড নিচ্ছে, লোডটা নেই, তারপর অপশন গুলো দেখাবে। এই জিনিসটা বুঝতে পারছেন সবাই, কি করতে হচ্ছে।
এখানে দেখেন আরো কিছু অপশন আসবে, ডাব্লিউপি অপশন নামে একটা অপশন আসবে, একটু লোড হচ্ছে, একটু লোডটা হয়ে নেই। আচ্ছা, এই দেখেন এখানে যে অপশন গুলা এখানে অলরেডি চলে আসছে। তো আমরা যে ডাব্লিউপি যে ইউজার যে অপশনটা আছে, তারপরে হচ্ছে আরো যে এই যে অপশনটা আছে, আমরা ডাব্লিউপি যে অপশনে যাব। আচ্ছা, আমরা অনেক সময় একটা প্রবলেম ফেস করব সামনের দিকে গেলে, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি যে সাইটের ইউআরএল রিডাইরেক্ট হয়ে যায়। আমরা একটা সাইটে ঢুকতেছি, সাইটটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে, এরকম কখনো যদি ফেস করেন, তাহলে আপনার ডাটাবেস থেকে পিএইচপি মাই অ্যাডমিন এসে অপশন থেকে দেখবেন আপনার সাইট ইউআরএলটা এখানে অন্য কিছু দেওয়া আছে কিনা। সাইট ইউআরএলটা যদি অন্য কিছু দেওয়া থাকে, তাহলে এখান থেকে এডিট অপশন থেকে সাইট ইউআরএলটা চেঞ্জ করে দিবেন। বুঝতে পারছেন? যদি আমাদের কোনো সাইটে রিডাইরেক্ট হয়ে যায় অটোমেটিক, তাহলে এখানে কোনো ইউজার বা কোনো ইউআরএলটা চেঞ্জ করা আছে, আমাদের সাইটের ইউআরএলটার পরিবর্তে অন্য ইউআরএল দেওয়া আছে। আচ্ছা, আমাদের যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে, পাসওয়ার্ডটা জানতে হবে, তাহলে আমরা ইউজারে যাব। শো অল। আচ্ছা দেখেন, এখানে আমাদের ইউজার নেমটা শো করতেছে, আর এখানে কি একটা পাসওয়ার্ড শো করতেছে। আমরা কি এই পাসওয়ার্ডটা দিছিলাম? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, বয়স শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, আমরা কি এই পাসওয়ার্ডটা দিছিলাম? আমরা কিন্তু এই পাসওয়ার্ডটা দেই নাই। এটা কি করছে? এটা হচ্ছে ওরা একটা পাসওয়ার্ড জেনারেট করে রাখছে। এখন আমাদের কি করতে হবে, আমরা যদি এই পাসওয়ার্ডটা যদি নেই, তাহলেও আমাদের কাজ করবে। আর আমরা কি করব, এই পাসওয়ার্ডটা তো এত বড় পাসওয়ার্ড কি মনে রাখা সম্ভব? মনে রাখা সম্ভব না। আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটাকে এডিট করব। আচ্ছা, পাসওয়ার্ডটা কি দেওয়া আছে? এইটা। আমরা এটাকে এডিট করে এডমিন এবং পাস দিয়ে দিই প্রথমে। দেন এই পাসের এই জায়গা থেকে এই এমডি যে 5 লেখা অপশনটা আছে, সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে এখানে সেভ অপশন আছে, আমরা জাস্ট গো দিব। ওকে, আমরা এখন দেখি, একটু রিফ্রেশ দেই। এটা হচ্ছে এডমিন, দেন হচ্ছে পাস, যেটা দিলাম এইমাত্র। আমার ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। জিনিসটা বুঝতে পারছেন কিভাবে করতে হবে? এখন যদি কারো যদি ইউজার পাসওয়ার্ড ভুলে যায়, তাহলে আমরা কি এখন আমাদের হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে যে নক করব? এটা যে হোস্টিং প্রোভাইডারই হোক, আমার জোড়া আইটি হোক অথবা আপনার অন্য কোথাও থেকে নিছেন, সেটা হতে পারে। আমরা আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারবো, সেট করে নিতে পারবো না? আচ্ছা, তো আজকের ক্লাসটা মোটামুটি ছিল এইগুলো নিয়ে, যে ইথিক্যাল হ্যাকিং এর কিছু বিষয়, আর হচ্ছে হলো কিভাবে আমাদের ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ইউজার নেম পাসওয়ার্ডটাকে হচ্ছে হলো আমরা ডাব্লিউপি হাইড প্লাগইন দিয়ে সাইট সিকিউর করার পরও কি কেউ ওয়েবসাইট হ্যাক করতে? হ্যাঁ, হ্যাক তো অবশ্যই করতে পারবে। মেলের মাধ্যমে রিকভার করা যায়, আমরা মেলের মাধ্যমে কেন এত কষ্টের ইয়ার দিকে যাব? আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আমার যখন এই সাইটটা, যখন আমি ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল দিছি, আমার অটোমেটিক একটা মেল জেনারেট হয়ে গেছে। ওই মেলটা কিন্তু আমি ওয়েব মেলে সেট করি নাই। ঠিক আছে? সো এগুলা নিয়ে হচ্ছে হলো আমাদের আমাদের এত ঝামেলা না দিয়ে আমি জাস্ট এখান দিয়ে করে দেবো। ভাই হ্যাক যেন না করে, তাই তার জন্য কিভাবে সিকিউর করতে হবে, হ্যাকিং নিয়ে একটা ভিডিও, একটা ক্লাস নেওয়া হবে, কিভাবে আপনাদের সাইটটাকে সিকিউর রাখবেন। ওকে, এটা একটা শেষ দিয়ে একটা ক্লাস নেওয়া হবে। আচ্ছা, আজকের ক্লাসটা যেটা ছিল সেটা হচ্ছে একটা ক্লাসের সামারিটা দিয়ে আমি ভিডিওটা ক্লোজ করতেছি।
সামারিটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা কি করলাম, wp config.php থেকে কিছু কোড আমরা অ্যাড করলাম, ঠিক আছে, যেন আমাদের সামনেতে সমস্যা না হয়। দেন হচ্ছে হলো আমাদের পিএসপি ভার্সনটাকে আমরা সেট করলাম। এরপর হচ্ছে ইজি আপডেট ম্যানেজারের কাজটা করলাম। অল কি বলে, অল পেজ পোস্ট এগুলো ডিলিট করলাম। ডাব্লিউপি হাইড লগইন দিয়ে আমাদের যে লগইন অপশনটাকে সেট করলাম। তারপরে হচ্ছে এলিমেন্টর, সরি, প্লাগইন আপলোড দেখলাম। প্লাগইন আপলোড দুই ভাবে দেখছি, একটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে, আর একটা হচ্ছে আমার কি থেকে, আমার একটা হচ্ছে সিপিএনএল থেকে। তারপর হচ্ছে আমাদের থিম সাইডের যে ফোল্ডার গুলো সেগুলো কোথায় থাকে সেটা দেখলাম। আমাদের যদি কোনো ইউজার বা পাসওয়ার্ড ভুলে যায় সেটা কিভাবে রিকভার করব, কিভাবে আমার একটা ডাটাবেস, অনেকগুলো ডাটাবেস থাকলে কোন ওয়েবসাইটের জন্য কোন ডাটাবেসটা কিভাবে চেক করতে হয় wp config.php থেকে সেটা দেখলাম। দেন আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করার পর অবশ্যই কিন্তু MD5 দিতে হবে, তা না হলে পাসওয়ার্ডটাকে কাজ করবে না, সেটাও দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি দেখবো, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস, আমরা তো কাজ করতে করতে এক সময় অনেক সাবডোমেইন হবে, একটা অ্যাসাইনমেন্ট মানে একটা করে সাবডোমেইন, আমাদের তো এগুলো ডিলিট করতে হবে, আমাদের জায়গা কম, আমার তো কামিং সুন রাখা তো লাভ নাই। তখন আমরা কিভাবে, কোথায় কোথায় কি কি ডিলিট করতে হবে, সর্বপ্রথম যেটা ডিলিট করতে হবে সেটা হচ্ছে আমরা সাবডোমেইনে আসবো। আমার এটাকে ডিলিট করতে হবে, আমি প্রথমে সাবডোমেইন থেকে এটাকে রিমুভ করে দেব, ডিলিট সাবডোমেইন, গো ব্যাক। এরপরে আমি যাব হচ্ছে মাইএসকিউএল ডাটাবেসে, এটা সাবডোমেইনের, এটা এটা ছিল না আমাদের আন্ডারস্কোর 9 ছিল ডাটাবেসটা। দেন আমি আমার ডাটাবেসটাকে ডিলিট করে দিব। দেন গো ব্যাক। এরপরে যেটা করব, আমি সি প্যানেল থেকে ফাইল ম্যানেজারে যে আমার পুরো ফাইলটাকে ডিলিট করতে হবে, তা না হলে এই নাম দিয়ে আমি পরবর্তীতে কি করতে পারবো না, আর সাবডোমেইন নিতে পারবো না। এখান থেকে এটা রাইট ক্লিক করে ডিলিট করে দেবো আমরা। এবং সব শেষে করব কি, আমাদের সফটওয়্যার ক্লাসে যেতে হবে। দেন আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে নিচের দিকে আসলে দেখবো, এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার ডোমেইন বা সাবডোমেইন। এটা তো এখানে আছে। এখন যদি আমি সাবডোমেইন নিই, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে না। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে সবকিছু ডিলিট করেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে বারবার বলবো যে এটাতে অলরেডি ইনস্টল করা আছে, কিন্তু আমরা দেখবো সব জায়গায় cmberry.freelancer মুশফিক নামে কোনো ফাইল নেই, কোনো ডাটা নেই, বাট এখানে এটা রয়ে গেছে। এটাকে এখান থেকে ডিলিট করে দিব, রিমুভ। আমার অল ডান। এখন যদি আমি আবার চাই, cmberry.freelancer মুশফিক নামে নতুন করে সাবডোমেইন নিতে পারবো, নতুন করে কাজ করতে পারবো। ক্লিয়ার ব্যাপারটা? সব কোথা থেকে ডিলিট করতে হবে? আচ্ছা, তাহলে মোটামুটি আজকে ক্লাসে ভিডিও দেখলে আর ক্লিয়ার, হ্যাঁ ক্লাসে ভিডিও দেখলে আর একটু ক্লিয়ার হবে। আমি হচ্ছে রেকর্ডটাকে অফ করে দিতেছি। আচ্ছা, ডিরেক্টরি কিও ডিলিট করব, ডিরেক্টরিও সেম, যেমনি বলছে ঠিক সেভাবে। ওকে, ডিরেক্টরির জন্য আমাদের ফাইল ম্যানেজারে যেয়ে দেখতে হবে ডিরেক্টরি ফোল্ডারটা। ডিরেক্টরি ফোল্ডারটা এখানে থাকবে। ডিরেক্টরি ফোল্ডারটা পাবলিক ডট আন্ডারস্কোর ডট এইচটিএমএল এ থাকবে, যেগুলো হচ্ছে ডিরেক্টরি ফোল্ডার। ঠিক আছে, ডিরেক্টরি ফোল্ডারটা এখানে থাকে। ডিরেক্টরি করে দেখাবো, ডিরেক্টরি কিছুই না, আপনি জাস্ট হচ্ছে আমরা সফটওয়্যার ক্লাসে যাই, এখান থেকে ইনস্টল দিব। এই সাব, এই মেইন ডোমেইনের আন্ডারে যদি আমি ডিরেক্টরি করতে চাই, জাস্ট এখানে একটা নাম লিখে দিলাম, টেস্ট। এটা দিয়ে যদি আমি এখন এটাই থাকো, কিভাবে জাস্ট ইনস্টল করবেন, এটাই ডিরেক্টরি সাবডোমেইন।
দেখেন এই যেটা, এটা কি বলে ডিরেক্টরি। আমরা এতে যাই, সি প্যানেলে যাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে ডিরেক্টরি বলে এটাকে, ডিরেক্টরি সাবডোমেইন। আমার ফাইল ম্যানেজারে যাব, এই যে পাবলিক ডট আন্ডারস্কোর এইচটিএমএল এ যাব, দেখেন টেস্ট নামে একটা ফোল্ডার হয়ে গেছে। এখন এই টেস্ট নামের ফোল্ডারের ভিতরে আমার সবকিছু চলে আসবে। ক্লিয়ার? ডিরেক্টরি কিভাবে করতে হয় সাদিয়া আপু? আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে, ভিডিওটা লেন্দি হয়ে যাচ্ছে, ভিডিওটা অফ করে বাকি আমাদের কোশ্চেন অ্যান্সারে কিছু থাকলে ওগুলো নিব। ওকে, আচ্ছা ওকে, ক্লিয়ার। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। স্টপ